আঘাত নয়, ছোঁয়াও নয়, কেবল বাতাসে দোলা দিয়েছে ইসরায়েলের বোমা। এই এক লাইনেই যেন ফুটে ওঠে তেহরানের আত্মবিশ্বাস। ইরান এখন দাবি করছে ইসরায়েলের হামলায় তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর একটি দানাও নড়ে ওঠেনি। যুদ্ধ শেষে ধোঁয়া এখনো উঠছে মধ্যপ্রাচ্যের আকাশে, কিন্তু সেই ধোঁয়ার ভিতর থেকে শোনা যাচ্ছে এক গর্বিত কণ্ঠ, আমরা আছি আগের চেয়েও শক্তিশালী। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী IRGCর উপসমন্বয়কারী জেনারেল মোহাম্মদ রেজা নাকভি বলেন, ইসরায়েল দাবি করছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলিতে বড় আঘাত এনেছে, কিন্তু সেটি বলা মানে বাড়াবাড়ি। বাস্তবে তাদের আঘাতে আমাদের পালকের ছোঁয়াও লাগেনি, বলেন তিনি। নাকভি জানান, ইসরায়েলের উন্নত প্রযুক্তি আর আধুনিক বোমা দিয়েও তারা কিছুই করতে পারেনি। আমাদের উৎক্ষেপণ কেন্দ্রগুলো আক্রমণের পরপরই সক্রিয় হয়ে গেছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। ইসরায়েল দাবি করছে তারা ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংস করেছে, কিন্তু ইরান বলছে এটা শুধু ভুল নয়, নিখাত মিথ্যা। ইরানের দাবি তাদের 1% উৎক্ষেপকও ধ্বংস হয়নি, বরং সবগুলোই স্থানীয়ভাবে তৈরি ও কার্যক্ষম। আমাদের প্রতিটি ক্ষেপণাস্ত্র ইরানের মাটিতে, ইরানের হাতে গড়া, বলেন নাকভি। আরো বড় চমক, ইরান এখন নতুন করে আরো 10,000 ক্ষেপণাস্ত্র তৈরির পথে। শুধু প্রতিরক্ষা নয়, এটি এখন তেহরানের জন্য এক আত্মমর্যাদার প্রতীক। নাকভির ভাষায়, আমরা শুধু ইসরায়েলকে মোকাবিলা করছি না, আমাদের চারপাশে রয়েছে মার্কিন ঘাঁটি, পারস্য উপসাগরের ড্রোনের নজরদারি, গুপ্তচর বৃত্তি আর রাজনৈতিক চাপ। সব সামলে ইরান দাঁড়িয়ে আছে অটল, অদম্য। এই প্রেক্ষাপটে IRGC উন্মোচন করেছে তাদের 2টি নতুন ক্ষেপণাস্ত্র, ইমাদ ও কাদের। ভূগর্ভস্থ ঘাঁটিতে টেলিভিশনে সম্প্রচারিত এক আয়োজনে প্রদর্শিত হয় এই আধুনিক অস্ত্র। কাদের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়েছে উন্নত ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থা, যা শত্রুর সিগন্যাল জ্যামিং প্রতিহত করতে সক্ষম। অন্যদিকে ইমাদকে আধুনিকীকরণ করে সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছে। IRGCর অ্যারোস্পেস কমান্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে। সদ্য উন্নত করা ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে লঞ্চারে বসানো হয়েছে, শুধু আদেশের অপেক্ষা। এদিকে ইরানের সংসদের অর্থনীতি কমিশনের চেয়ারম্যান শামসুদ্দিন হোসাইনি ইঙ্গিতপূর্ণ কণ্ঠ বলেন, জায়নবাদী শাসন ব্যবস্থাই এখন অঞ্চলের শান্তি ও নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। জেনেভায় আন্তঃসংসদীয় সম্মেলনের ফাঁকে তিনি বলেন, ইরান কখনো সংঘাত চায় না, আমরা চাই আঞ্চলিক বোঝাপড়া ও সহযোগিতা। কিন্তু যদি কেউ আমাদের নিরাপত্তা ভাঙার চেষ্টা করে, আমরা তার উত্তর দেব ইস্পাতের ভাষায়। যে মুহূর্তে অনেকেই ভাবছিল ইসরায়েল ইরানের শক্তি কমিয়ে দিয়েছে, ঠিক তখনই তেহরান দেখালো তার নতুন দানবীয় অস্ত্র। ধ্বংস নয়, বরং পুনর্জন্ম যেন ঘটল সেই ভূগর্ভস্থ ঘাঁটিগুলোয়। ওদিকে ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে এমন আগ্রহের কথা জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দুই দেশের সম্পর্ক নাটকীয়ভাবে এগিয়ে যাচ্ছে। তেহরান ও মস্কোর মধ্যে আগে থেকে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলতি বছর ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছিল রাশিয়া। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে অভিযোগ দেশ দুটির, যদিও শুরু থেকেই পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি নাকচ করে আসছে তেহরান। মধ্যপ্রাচ্যের বাতাসে আবারও কাঁপন। একসময় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত হঠাৎ যেন কূটনৈতিক বোমা ফেলেছে। আবুধাবির সম্মেলন হলে বাজল এক নতুন বার্তা, আর না কোনো সংযোজন নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে এই সতর্ক বার্তা দিয়েছেন আমিরাতের রাষ্ট্রপতির উপদেষ্টা আনোয়ার গারগাশ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ফিলিস্তিনি অঞ্চল দখল বা সংযোজন সংযুক্ত আরব আমিরাতের জন্য একটি লাল রেখা, কেউ তা অতিক্রম করতে পারবে না। উপসাগরীয় শীর্ষ সম্মেলনে গারগাশের বক্তব্য যেন কূটনীতির মঞ্চে বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হয়। তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিন ধরে যে কঠোর দৃষ্টিভঙ্গি চলছে, সেটি এখন পুরনো, অচল এবং বিপজ্জনক। সর্বাধিকবাদ বা উগ্র অবস্থান দুই পক্ষকেই ব্যর্থ করেছে, এখন দরকার বাস্তবসম্মত সমাধান। তার বক্তব্যে একদিকে ইসরায়েলকে সতর্ক বার্তা, অন্যদিকে ফিলিস্তিনি নেতৃত্বকেও পরোক্ষ বার্তা। উভয় পক্ষকেই তাদের আঁকড়ে ধরা অবস্থান থেকে সরে আসতে হবে। সরাসরি সংঘাতের পথে হেঁটে কেউ কিছু পায়নি। এই মন্তব্য যেন এক বৈপ্লবিক সুর তোলে আরব বিশ্বের রাজনৈতিক অঙ্গনে। কারণ সংযুক্ত আরব আমিরাত সেই দেশ যারা 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। আর আজ সেই একই আমিরাত বলছে
স্বাভাবিকীকরণ মানে অন্ধ সমর্থন নয়। গার্গাস আরও বলেন, আমরা ফিলিস্তিনি অঞ্চলে যে কোনো সংযোজনের বিরুদ্ধে কঠোর। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আমাদেরকে প্রভাব খাটানোর সুযোগ দিয়েছে, আমরা তা ব্যবহার করব। তার এই মন্তব্যে আন্তর্জাতিক মহলে নতুন প্রশ্ন উঠেছে, তবে কি আব্রাহাম চুক্তির মজবুত বন্ধন খাটল ধরছে? গার্গাস বলেন, গাজায় এখন মানবিক পরিস্থিতি ভয়াবহ, আমাদের আরো কিছু করতে হবে। আমরা মানবিক সাহায্য বাড়াচ্ছি, এমনকি গাজায় সরাসরি মানুষ পাঠানোর বিষয়েও আলোচনা চলছে। এই ঘোষণায় যেন মানবতার এক নতুন প্রতিধ্বনি শোনা গেল। যুদ্ধের ধোঁয়া ও ধ্বংসের ভেতর থেকে এক আরব কণ্ঠ বলছে, আমরা নীরব দর্শক নই। তিনি আরও জোর দিয়ে বলেন, শান্তির জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা অপরিহার্য, তাদের বাদ দিয়ে টেকসই সমাধান অসম্ভব। গার্গাসের এই বক্তব্য শুধু ইসরায়েলের জন্য নয়, গোটা আরব বিশ্বের জন্য এক জাগরণের বার্তা। তিনি জানান, আমিরাত প্রায়ই একা দাঁড়িয়েছে সংস্কারের পক্ষে, কিন্তু আমরা বিশ্বাস করি বাস্তববাদী শান্তির একমাত্র পথ। এখানেই শেষ নয়, ওয়াশিংটনের ভূমিকা নিয়েও গার্গাস প্রশংসা করেন। বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বজায় রাখতে যে ভূমিকা রেখেছে তা গুরুত্বপূর্ণ। আঞ্চলিক স্থিতিশীলতায় তাদের অংশগ্রহণ অপরিহার্য। তবে বিশ্লেষকদের মতে এই মন্তব্য শুধু কূটনৈতিক আহ্বান নয়, এটি এক শক্তিশালী রাজনৈতিক বার্তা, যে বার্তা নেতানিয়াহু টেবিলে পৌঁছে গেছে। বার্তা স্পষ্ট, ইসরায়েল যদি ফিলিস্তিন দখলের কথা এগোয়, তবে সবচেয়ে প্রো ইসরায়েল আরব জাতীয় মুখ ফিরিয়ে নেবে। এই মুহূর্তে আবুধাবির নীরব রাতেও যেন প্রতিধ্বনিত হচ্ছে গার্গাসের সতর্কতা। সর্বাধিকবাদ সকলকে ব্যর্থ করেছে, এখন সময় পরিবর্তনের। এক কূটনৈতিক বাক্যের আড়ালেই যেন লুকিয়ে আছে এক মহাযুদ্ধের সতর্ক ঘণ্টা। গাজা যুদ্ধবিরতির পর নতুন খেলোয়াড় তুরস্ক, যাকে কেউ বলছেন আশা, কেউ বলছেন দুঃস্বপ্ন। গাজার যুদ্ধ থেমে গেছে, কিন্তু রাজনীতি থেমে নেই। আগুনের পর ছাইয়ের নিচে আবার জ্বলছে নতুন প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতেই উঠে এসেছে এক নাম, তুরস্ক। যুদ্ধোত্তর গাজার রক্ষণাবেক্ষণ, পুনর্গঠন ও গাজার নতুন প্রশাসনে তুরস্কের অন্তর্ভুক্তির মতো ইস্যুগুলোও ইসরায়েলের অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। মিসগাভ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের বিশেষজ্ঞ নোয়া লাজিনি ইসরায়েলি উদ্বেগ এভাবে প্রকাশ করেছেন, তুরস্ককে গাজার যুদ্ধ বন্ধ চুক্তিতে টেনে আনার অর্থ হল এই স্বীকৃতি দেয়া যে তুরস্ক আঞ্চলিক গুরুত্বপূর্ণ শক্তি, এবং এই বাস্তবতা মেনে নেওয়া মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অন্তর্ভুক্তিমূলক চুক্তি তুরস্ককে অন্তর্ভুক্ত করা ছাড়া সম্ভব নয়। বিশেষ করে ফিলিস্তিনি ইস্যুতে তুরস্ক ছাড়া আঞ্চলিক চুক্তি সম্ভবই নয়। ফলে ইসরায়েলি সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ এলি কার্মন সতর্ক করেছেন, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী হুমকি তৈরি করবে। এটি ইসরায়েলের জন্য সিরিয়ার পাশাপাশি নতুন সংকট হিসেবে উপস্থিতি হবে। রাতের নিস্তব্ধতা ভাঙছে নতুন এক কৌশলের শব্দে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির পরবর্তী সময়ের পরিকল্পনায় তুরস্কের বাড়তে থাকা ভূমিকা এখন বহু দেশের জন্য রাতের দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যেন গাজার রাজনীতিতে নিজের প্রভাব বিস্তারের এক সুবর্ণ সুযোগ পেয়েছেন। এই ভূমিকা শুধু রাজনৈতিক নয়, কৌশলগত। মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও ভূ রাজনীতি দুই ক্ষেত্রেই এটি নতুন এক দাবার চাল। কেউ বলছেন এটি মানবিক সহায়তার মুখোশে প্রভাব বিস্তারের পরিকল্পনা, আবার কারো মতে বহু বছর পর মুসলিম বিশ্বের একতার নেতৃত্ব নিতে প্রস্তুত হচ্ছে তুরস্ক। গবেষকদের আশঙ্কা, গাজায় তুরস্কের সক্রিয় অংশগ্রহণ কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। যদি তুরস্ক কোনো পর্যবেক্ষণ বা প্রয়োগকারী ভূমিকায় যায়, তাহলে তা ইতালি সহ ইউরোপীয় সেনাবাহিনীর স্বাধীন কার্যক্রম সীমিত করতে পারে। উত্তেজনা বাড়লে সরাসরি সংঘর্ষের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তুরস্কের অবস্থান স্পষ্ট, তারা চায় না ফিলিস্তিনি গোষ্ঠীগুলো অস্ত্র পুরোপুরি ত্যাগ করুক। এটি সরাসরি ইসরায়েল, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের পরিকল্পনার বিপরীতে যায়। তাই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল গাজা ইস্যুতে তুরস্ককে আলোচনায় অন্তর্ভুক্ত করতে অনাগ্রহী ছিল। কিন্তু নাটকীয়ভাবে পাল্টে গেছে পরিস্থিতি। এখন তুরস্কই যুদ্ধবিরতির পরবর্তী আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে এর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে তুরস্কের অংশগ্রহণ প্রয়োজন। এই সমর্থনের কারণেই এরদোয়ানের নেতৃত্ব এখন অনেক বেশি বৈধতা পাচ্ছে। কেউ কেউ এটিকে ঐতিহাসিক মোড় বলে বর্ণনা করছেন।
2010 সালে গাজা থেকে রাজনৈতিকভাবে বাদ পড়েছিল তুরস্ক, কিন্তু আজ যুদ্ধোত্তর গাজায় আবারও সেই তুরস্ক ফিরেছে নেতৃত্বের আসনে। মানবিক সহায়তার পাশাপাশি তারা প্যালেস্টাইনি ঐক্যকে পুনরুজ্জীবিত করার ডাক দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গাজার মাধ্যমে তুরস্ক এখন তার বৃহত্তর শক্তি প্রদর্শনের পথে। সিরিয়া থেকে ইরান পর্যন্ত প্রভাব বিস্তারে যে কূটনৈতিক নেটওয়ার্ক তারা গড়ে তুলেছে, সেটি এখন বাস্তব রূপ নিচ্ছে। ইসরায়েলও তা বুঝতে পারছে। তাই সিরিয়ার আকাশসীমায় দুর্ঘটনাজনিত সংঘাত এড়াতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে স্থাপন করা হয়েছে সরাসরি সামরিক হটলাইন। এই পুরো চিত্রে একটাই বিষয় স্পষ্ট, তুরস্ক ফিরেছে। শুধু ফেরেনি, ফিরে এসে নতুন খেলা সাজিয়েছে। গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এরদোয়ান যেন বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনীতি আর আগের মতো থাকবে না। গাজায় তুরস্কের প্রথম কৌশলগত স্বার্থ হলো তারা গাজার প্রতিরোধ আন্দোলন ও বাসিন্দা উভয়কে বাঁচিয়ে রাখতে চায়। এমনকি যদি প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র সমর্পণ করতেও হয়, তবুও তাদের বাঁচিয়ে রাখতে চায় তুরস্ক। আমরা কথা বলবো, কিন্তু মাথা নত করব না, খামেনির কঠোর জবাব ট্রাম্পকে। ইরানের আকাশে আবারও বাজল প্রতিবাদের বজ্রধ্বনি। তেহরান থেকে ছড়িয়ে পড়ল এক কণ্ঠস্বর, দৃঢ়, নির্ভীক, অবিচল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে তীব্রভাবে ব্যঙ্গ করে বললেন, তিনি যদি মনে করেন আমাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে, তবে তিনি স্বপ্ন দেখতে থাকুন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির কেন্দ্রে দাঁড়িয়ে ইরানের এই বার্তা ছিল বিদ্যুতের মতো তীক্ষ্ণ। অধিকৃত ফিলিস্তিন সফরে গিয়ে ট্রাম্প ইসরায়েলি নেতাদের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ইরানকে শান্তি গ্রহণ করতে হবে। কিন্তু খামেনির কণ্ঠে এলো শীতল প্রত্যুত্তর, আমরা কথা বলবো, কিন্তু মাথা নত করব না। তেহরানের ভাষ্য অনুযায়ী ট্রাম্পের সফর ছিল একটি মরিয়া প্রচেষ্টা, ইসরায়েলি নেতাদের মনোবল বাড়াতে, তাদের ভয় ঢাকতে। কারণ সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে তারা এমনভাবে পরাজিত হয়েছিল যা নিজেরাই বিশ্বাস করতে পারেনি। খামেনি বলেন, রাষ্ট্রপতির কথাবার্তা ও আচরণে স্পষ্ট তারা মরিয়া, তারা ভেঙে পড়েছে, আর তিনি গিয়েছিলেন তাদের খালি আশা দিতে। তিনি আরো যোগ করেন, এই কথাগুলো কেবল সেই ধরনের মানুষদের জন্য বলা হয় যারা নিজেরাই আর কোনো আশা খুঁজে পায় না, জবরদস্তি নয়, আলোচনা। ট্রাম্প ইরানের সঙ্গে নতুন চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি একজন ব্যবসায়ী, আমি ইরানের সঙ্গে চুক্তি করতে চাই। কিন্তু খামেনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, যে চুক্তি ধমক দিয়ে শুরু হয় সেটি কোনো চুক্তি নয়, সেটি জবরদস্তি। ইরানি জাতি জবরদস্তির কাছে মাথা নত করবে না। তিনি আরো বলেন, আসুন বসে কথা বলি, ফলাফল স্পষ্ট হয়ে উঠুক। কিন্তু আমাদের উপর অন্য দেশের মতো চাপ সৃষ্টি করে কিছু আদায় করা যাবে না। ইরান কখনো জোর জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না। এই এক বাক্যে যেন ধ্বনিত হলো ইরানের আত্মমর্যাদার অটল ঘোষণা, আমরা স্বাধীন, আমরা অবিচল। খামেনি ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরকার বিশৃঙ্খলাও তুলে ধরেন। তিনি বলেন, আমেরিকার বিভিন্ন রাজ্যে 7 মিলিয়ন মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তোমরা আগে তোমাদের সেই জনগণকে শান্ত করো, তারপর অন্য দেশের ব্যাপারে কথা বলো। তিনি আরো যোগ করেন, আমেরিকা অন্য দেশে হস্তক্ষেপ করে, সামরিক ঘাঁটি তৈরি করে, কিন্তু আজ সন্ত্রাসবাদের আসল প্রতীক তারাই। ইরানের বার্তা দৃঢ়, স্পষ্ট, চূড়ান্ত। এই সমস্ত বক্তব্যের মধ্যে এক সুর স্পষ্ট, ইরান কথা বলতে চায়, কিন্তু আত্মসমর্পণ নয়। তারা আলোচনায় রাজি, কিন্তু আত্মমর্যাদা বিকিয়ে নয়। তেহরান এখনো দাবি করে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু তার নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেবে না। আমরা আমাদের পথেই থাকব, এই বার্তা যেন মধ্যপ্রাচ্যের বাতাসে ছড়িয়ে পড়ছে। ট্রাম্পের সফর শেষ হয়েছে, কিন্তু তেহরানের প্রতিধ্বনি এখনো কাঁপাচ্ছে কূটনৈতিক মঞ্চ। এক জাতি যে মাথা নত করতে শেখেনি, এক নেতা যিনি বলেন, স্বপ্ন দেখতে থাকুন, আমরাও আমাদের পথেই থাকব। এ যেন ইতিহাসের পুরনো পাঠের নতুন পুনরাবৃত্তি। ইরান কথা বলে না কোমল স্বরে, বরং আগুনে ভেজা আত্মমর্যাদার ভাষায়। আর আজ সেই ভাষা আবার কাঁপিয়ে দিল বিশ্ব রাজনীতির অস্থির প্রান্তরকে। লোহিত সাগরে যুদ্ধের ছায়া, হুথি সীমান্তের কাছে রহস্যময় রানওয়ে, জেগে উঠছে প্রশ্নের ঝড়। লোহিত সাগরের নীল তরঙ্গের নিচে যেন জমছে বারুদের গন্ধ। ইয়েমেন উপকূলের কাছে জুকার নামের এক দ্বীপে হঠাৎ করেই দেখা গেছে রহস্যময় এক রানওয়ে। 2000 মিটার লম্বা সেই আকাশপথ যেন নীরবে বলছে, কেউ একজন প্রস্তুতি নিচ্ছে যুদ্ধে। কিন্তু কে?
জাহাজে অদ্ভুত এক আক্রমণের কয়েকদিন পরেই প্রকাশ্যে আসে এই খবর। কেউ এই আকাশ ঘাঁটির দায় নিচ্ছে না। তবু আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে জুকার দ্বীপে এক বিশাল আকাশপথ তৈরি হচ্ছে। মনে করা হচ্ছে এটি হয়তো হুথি বিরোধী কোনো শক্তির উদ্যোগ। কিন্তু হুথিরা এখন আর 2015-র মতো দুর্বল নয়। গাজা যুদ্ধের পর থেকে তারা একের পর এক সামুদ্রিক শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। লোহিত সাগরের ঢেউয়ে আজ তাদের নামই ভয়। 2023 সালের নভেম্বর থেকে তারা আক্রমণ করেছে 100টিরও বেশি বাণিজ্যিক জাহাজ, ডুবিয়েছে অন্তত 4টি বিশাল জাহাজ। আর প্রতিবারই তারা বলেছে এটি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতির যুদ্ধ। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন আর অপ্রতিরোধ আত্মবিশ্বাস সব মিলিয়ে হুথিদের উপস্থিতি এখন সমুদ্রের প্রতিটি তরঙ্গে প্রতিধ্বনিত। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত তাদের আঘাতে কেঁপে উঠেছে আধুনিক নৌবহর। তাই প্রশ্ন উঠছে, এই রহস্যময় রানওয়ে কি হুথিদের প্রতিরোধ ঠেকানোর নতুন কোনো ষড়যন্ত্র? জুকার দ্বীপটি হুথি নিয়ন্ত্রিত বন্দর হুদেইদা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে। এই বন্দরই হুথিদের অর্থনীতি ও অস্ত্র সরবরাহের প্রধান কেন্দ্র। ফলে সেখানে যদি কোনো প্রতিপক্ষ ঘাঁটি তৈরি করে, তা সরাসরি যুদ্ধের আমন্ত্রণ হতে পারে। মিডিয়া রিপোর্ট বলছে সংযুক্ত আরব আমিরাত হয়তো এই প্রকল্পের পেছনে রয়েছে। এর আগেও তারা ইয়েমেনের বিভিন্ন দ্বীপে গোপনে রানওয়ে নির্মাণ করেছে, মোচা, আবদ আল কুরি ও মায়ুন দ্বীপে। প্রতিটি প্রকল্পই ছিল কৌশলগত, প্রতিটি ঘাঁটি ছিল হুথিদের চোখ রাঙানি ঠেকানোর মতো। কিন্তু ইতিহাস বলছে হুথিদের আটকানো সহজ নয়। তারা পাহাড়ে যেমন শক্ত, সমুদ্রেও তেমনি অনমনীয়। ইউএই যত ঘাঁটি বানাক, হুথিরা প্রতিটি ঢেউয়ে প্রতিশোধের গান গায়। তাদের ক্ষেপণাস্ত্র পারস্য উপসাগর থেকে বাব আল মান্দেব পর্যন্ত ছুঁতে পারে। 2015 সাল থেকে জুকার দ্বীপ ব্যবহার হচ্ছে তারিক সালে নিয়ন্ত্রিত নৌবাহিনীর ঘাঁটি হিসেবে। সালে প্রয়াত ইয়েমেনি নেতা আলী আবদুল্লাহ সালেহের ভাতিজা, যিনি এখন ইউএই সমর্থিত। অথচ একসময় এই সালে পরিবারই ছিল হুথিদের সহযোগী। এখন সেই সম্পর্কই পরিণত হয়েছে বিশ্বাসঘাতকতায়। লোহিত সাগর এখন এক দাবার বোর্ড। একপাশে ইরান সমর্থিত হুথিরা, যাদের দৃষ্টি পৌঁছে গেছে তেলবাহী জাহাজের ভেতর পর্যন্ত। অন্য পাশে ছায়াময় রানওয়ে, যার নির্মাতা অজানা, উদ্দেশ্য অন্ধকারে। হুথিদের শক্তি শুধু অস্ত্রে নয়, তাদের বিশ্বাসে। তারা জানে লোহিত সাগরের প্রতিটি ঢেউ তাদের নামে গর্জে ওঠে। আর তাই যত রহস্যই তৈরি হোক, যত রানওয়ে উঠুক, এই যুদ্ধের শেষ হাসি কার হবে তা জানে না কেউ। লোহিত সাগরের বাতাসে তাই এখন মিশে আছে প্রশ্ন, প্রতিশোধ আর আগামীর যুদ্ধের গন্ধ। 18 অক্টোবর 2025 তারিখে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA বা ইরান পারমাণবিক চুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এই চুক্তি 2015 সালে স্বাক্ষরিত হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম কিছু সীমাবদ্ধ করা আর তার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে দেয়া। কিন্তু একটি দ্বৈত বাস্তবতা এখানে রয়েছে। রাজনৈতিকভাবে চুক্তির সমাপ্তি দিবস বলে বিলোপ করা হলো সকল বাধ্যবাধকতা। ইরান ঘোষণা করেছে এখন থেকে চুক্তির সমস্ত বিধান, পারমাণবিক প্রোগ্রামের উপর নিষেধাজ্ঞা সহ বাতিল। IAEA যে শর্তগুলো দিয়েছিল সেগুলো এখন আর বাধ্যতামূলক নয় এবং ইরান জানিয়েছে তারা ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করতে পারবে। তুলনায় বেসামরিক কাজে সাধারণত 3.67% বেশি লাগে না। 90% নিকটেই পৌঁছালে সেটি অস্ত্র বানানোর সক্ষমতার কাছাকাছি চলে আসে। তবে বাস্তবে নিষেধাজ্ঞাগুলো ও প্রতিক্রিয়াগুলো এখনো জীবিত। ইউরোপীয় 3 দেশ, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি চুক্তির প্রতি ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করেছে। ফলশ্রুতিতে এই আইনগত চুক্তি শেষ বললেও নিষিদ্ধ ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়া হয়নি। ফলে চুক্তি শেষ হয়েছে বললেও নিয়ন্ত্রণ ও চাপের ধারাবাহিকতা রয়েছে। একদিকে ইরান বলছে সব বিধান শেষ, অন্যদিকে পশ্চিমা দেশগুলো বলছে নিষেধাজ্ঞা ফিরে এসেছে। এই মিলনচ্ছেদ নতুন ভূ রাজনৈতিক ঝড়ের সম্ভাবনা এনে দিচ্ছে। ইরানের দিক থেকে দেখা গেল তারা এখন বলছে তারা আর পারমাণবিক কর্মকাণ্ডে সেই 3.67% সীমাবদ্ধতায় থাকবে না। সীমা উঠে গেছে বলেই মত বিশেষজ্ঞদের। এই অবস্থার কারণে ইরানের শক্তি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, আর তা শুধু পারমাণবিক নয়, কূটনৈতিক ও অঞ্চল প্রতিরোধ নীতি হিসেবে। সামরিক দিক থেকে ইরানকে বড় শক্তি হিসেবে দেখা হয়। তার রকেট প্রযুক্তি, মিলিটারি প্রক্সি গোষ্ঠীর প্রভাব এবং এলাকায় নেটওয়ার্ক, এসবই তেহরানকে কৌশলগত সুবিধা দেয়।
তেল গ্যাস সম্পদ, ভূ রাজনৈতিক অবস্থান এবং পারমাণবিক সক্ষমতার সম্ভাব্যতা ইরানকে শক্তিশালী করে তোলে। এ কারণেই পশ্চিমা দেশগুলো সতর্ক, একটি সীমাহীন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231 আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরান, চীন ও রাশিয়া। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো যৌথ এক চিঠিতে 3 দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে 2025 সালের 18 অক্টোবর থেকে এই প্রস্তাবের সব ধারা ও বিধান বাতিল বলে গণ্য হবে এবং এর মাধ্যমে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিবেচনা এখানেই শেষ। ইরান সামরিক উদ্দেশ্যে গোপনে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে, পশ্চিমাদের এমন দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করা হয় চিঠিতে। এতে বলা হয়, পরমাণু অস্ত্র বানানোর অভিযোগের কোনো প্রমাণ কখনোই খুঁজে পায়নি জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA। যদিও সংস্থাটি সবচেয়ে কঠোর পরিদর্শন চালিয়েছে ইরান জুড়ে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, রেজলিউশন 2231 এর মেয়াদ শেষ হওয়াকে সম্মান করা নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা ও বহুপাক্ষিক কূটনীতির সুরক্ষায় সহায়ক হবে। চিঠির শেষে 3 দেশ ইরানকে কেন্দ্র করে কূটনৈতিক সমাধানের জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে এবং উত্তেজনা কমিয়ে সংলাপের উপর গুরুত্ব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে। ওয়াশিংটনের নীরব করিডোরগুলোতে এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরছে তা হল, সৌদি আরব কি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাপার নিচে ঢুকতে চাইছে? মধ্যপ্রাচ্যের বালুকা বেলায় যখন নতুন নতুন যুদ্ধের হাওয়া বইছে, তখন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান MBS যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিশাল প্রতিরক্ষা চুক্তি করতে মরিয়া। এমন একটি চুক্তি যা বলবে সৌদির ওপর আক্রমণ মানে আমেরিকার ওপর আক্রমণ। এটাই এখন রিয়াদের সবচেয়ে বড় কূটনৈতিক লক্ষ্য। চুক্তির পটভূমি, নিরাপত্তার রাজনীতি। ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, MBS আগামী মাসে হোয়াইট হাউসে গিয়ে এই প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে চান। এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, যুবরাজের সফরের সময় কিছু স্বাক্ষর হতে পারে, যদিও বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। এই চুক্তি হবে অনেকটা যুক্তরাষ্ট্র কাতারের চুক্তির মতো, যেখানে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল কাতারে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র সব ধরনের পদক্ষেপ নেবে, কূটনৈতিক, অর্থনৈতিক, এমনকি সামরিকও। কিন্তু এই ঘোষণার পরে উপসাগরীয় অঞ্চলে আলোড়ন পড়ে যায়, কারণ ঠিক তার আগেই ইসরায়েল দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এটি কেবল হামাস বা কাতারের বিষয় ছিল না, বরং উপসাগরীয় দেশগুলো হঠাৎ বুঝে গেল তাদের আঞ্চলিক নিরাপত্তা কতটা অনিশ্চিত। রিয়াদের ভয় ও ট্রাম্পের সুযোগ। সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে তাদের নিরাপত্তার অভিভাবক মনে করে, কিন্তু ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক অভিযান, গাজায় যুদ্ধ এবং ইরানের ছায়া ঘনিয়ে আসায় MBS বুঝেছেন নতুন বাস্তবতায় পুরনো বন্ধুত্ব যথেষ্ট নয়। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন বলছে, আমরা প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে আগ্রহী, তবে কিছু রাজনৈতিক শর্ত থাকবে। সেই শর্তের নাম ইসরায়েল। আগে বাইডেন প্রশাসনের সময় সৌদি আরব চেষ্টা করেছিল এমন একটি নিরাপত্তা চুক্তির যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল, কিন্তু 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণ ও গাজার যুদ্ধ সেই পরিকল্পনা ভেস্তে দেয়। এখন MBS পরিষ্কার করে দিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়। এমন অবস্থায় ট্রাম্প প্রশাসন এক জটিল অবস্থায়। একদিকে প্রতিরক্ষা জোটের সুযোগ, অন্যদিকে ইসরায়েলের রাজনৈতিক চাপে ফাঁদে পড়ার ভয়। চুক্তির সম্ভাব্য রূপ। সৌদি কর্মকর্তারা বলছেন, এই চুক্তি হবে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির এক নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র সৌদি মাটিতে স্থায়ী ঘাঁটি বাড়াতে পারে, স্যাটেলাইট ও সাইবার নিরাপত্তা সহযোগিতাও জোরদার হতে পারে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক ইউরেশিয়া গ্রুপ এর বিশ্লেষক ফিরাস মাকসাদ বলেন, এটি কাতারের চুক্তির চেয়েও বড় হবে। MBS এখন যে $1 ট্রিলিয়ন উন্নয়ন পরিকল্পনা চালাচ্ছেন, তার জন্য নিরাপত্তা সহযোগিতা অত্যন্ত জরুরি। তবে সব বিশ্লেষক একমত নন। আরব উপসাগরীয় রাজনীতি বিশ্লেষক হুসেন ইবিশ মনে করেন, ট্রাম্পের ইসরায়েল প্রীতি হয়তো এই চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এখন প্রশ্ন একটাই, সৌদি আরব কি নিজের নিরাপত্তা চাইছে, নাকি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতার নতুন অধ্যায় শুরু হচ্ছে? কারণ ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি কখনো শুধু প্রতিরক্ষা নয়,
তার সঙ্গে আসে সত্য, প্রভাব ও রাজনীতির বোঝা। তবুও যখন উপসাগরের আকাশে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের হুমকি ঘুরে বেড়ায়, তখন এমবিএস হয়তো ভাবছেন নির্ভরতার হাতলই নিরাপত্তার হাতল হতে পারে। কাস্পিয়ান উপকূলে ইরানের নতুন চোখ, নাজির রাডারে কাঁপছে উত্তর সীমান্তের রাজনীতি। রাতের নিস্তব্ধতা ভেদ করে ইরানের উত্তর সীমান্তে পাহাড় কেঁপে উঠছে। কাস্পিয়ান সাগরের ধারে গিলান প্রদেশের পাহাড়ে বসানো হচ্ছে এক রহস্যময় রাডার সিস্টেম নাজির। তেহরান চুপ, কিন্তু পাহাড়ে গাড়ি চলছে, সৈন্যরা ব্যস্ত। আজারবাইজান সীমান্ত থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই স্থাপনা এখন গোটা অঞ্চলে নতুন আতঙ্কের নাম। ইরান ও আজারবাইজানের সম্পর্কে টানাপোড়েন নতুন নয়, কিন্তু 2021 সালের পর সেই উত্তেজনা পেরিয়ে গেছে বিপজ্জনক সীমা। তেহরানের অভিযোগ, আজারবাইজান তার ভূখণ্ডে ইসরায়েলের গোপন ঘাঁটি তৈরি করেছে। রয়টার্স জানায়, আজারবাইজানের বিজুলি, জিব্রাইল ও জাহাঙ্গীর অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়া চলছে নিয়মিত। এক সাবেক ইরানি কূটনীতিকের ভাষায়, আজারবাইজান এখন প্রতিবেশী নয়, শত্রুর ছদ্মবেশে দাঁড়িয়ে থাকা এক ছায়া। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের জন্য আজারবাইজান হয়ে উঠেছে এক লঞ্চ প্যাড। মাত্র 700 কিলোমিটার সীমান্ত পেরিয়ে এখান থেকেই সহজে আঘাত হানা সম্ভব ইরানের অভ্যন্তরে। প্রযুক্তির ঢাল, তেহরানের চোখ। এই হুমকির জবাবে ইরান বেছে নিয়েছে প্রযুক্তির শক্তিকে। সামরিক বিশেষজ্ঞ হোসেন দেহজিয়ান বলেন, নাজির শুধু অস্ত্র নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের চোখ। রাডারটি 30 কিলোমিটার উচ্চতায় যে কোনো যুদ্ধ বিমান শনাক্ত করতে পারে এবং 800 কিলোমিটার পর্যন্ত সক্রিয় নজরদারি চালাতে সক্ষম। চীন ও রাশিয়ার যৌথ প্রযুক্তিতে তৈরি এই রাডার পাহাড়ের চূড়ায় বসানো হয়েছে, মানে ইরান এখন আর্মেনিয়া, তুরস্ক ও আজারবাইজানের আকাশও দেখতে পাচ্ছে। টাইমস অফ ইরান জানায়, নাজিরের 360 ডিগ্রি কভারেজ এটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কৌশলের আড়ালে কূটনীতি। এই স্থাপনাকে শুধু সামরিক পদক্ষেপ বলে ভুল হবে। এটি তেহরানের রাজনৈতিক বার্তা, আমাদের আকাশে কেউ অদৃশ্য নয়। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এখন ইরানের উত্তর পশ্চিমে 22 কিলোমিটার প্রস্থের এক করিডোর ব্যবহার করছে, যাকে তেহরান বলছে ন্যাটো করিডোর। ইরানের ভাষায় এই রাডার হচ্ছে সেই করিডোরের উত্তর। ইরান স্পষ্ট করেছে, বিদেশি যুদ্ধবিমান তার আকাশে ঢুকলে তা আর নিরপেক্ষ থাকবে না। গুপ্তযুদ্ধের প্রতিধ্বনি। বিবিসি পার্সিয়ানের রিপোর্ট বলছে, সম্প্রতি ইরানের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করেছে রিভলিউশনারি গার্ডস। তেহরান দাবি করেছে, হামলাগুলোর উৎস উত্তর দিকে। এই গোপন লড়াই এখন সীমান্তের মাটি ছাড়িয়ে প্রবেশ করছে আন্তর্জাতিক রাজনীতিতে। বৈশ্বিক প্রভাবের ছায়া। ইরানের প্রভাব এখন কাস্পিয়ান ছাড়িয়ে পৌঁছে গেছে ভারত মহাসাগর ও রেড সি অঞ্চলে। ফ্রান্স 24 জানিয়েছে, মাদাগাস্কারের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পেছনেও ইরান সমর্থিত নেটওয়ার্ক কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, তেহরানের লক্ষ্য স্পষ্ট, ইউরোপে জ্বালানি সরবরাহের রুটে নিজের উপস্থিতি শক্ত করা। ভোরের আলো ফুটছে গিলানের পাহাড়ে, কুয়াশার ভেতর নীরবে ঘুরছে নাজিরের অ্যান্টেনা, প্রতিটি সিগন্যাল যাচাই করছে নিখুঁতভাবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার আহমেদ খাতিরের কণ্ঠে শোনা গেল দৃঢ় উচ্চারণ, উত্তর সীমান্তের প্রতিটি নড়াচড়া এখন আমাদের চোখে ধরা পড়ে, কোনো বিদেশি ঘাঁটির কার্যকলাপ অদেখা থাকবে না। আল মনিটর লিখেছে, নাজির রাডার স্থাপনের মধ্য দিয়ে ইরান কার্যত কাস্পিয়ান উপকূলে গড়ে তুলেছে এক নো ফ্লাই জোন। হয়তো সেটাই ইরানের বার্তা, তারা যুদ্ধ চায় না, কিন্তু আকাশে বাজ পড়লে তারা নীরব থাকবে না। ইরান প্রকাশ্যে বলল, ইসরায়েলের শেষের দিন ঘনিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি আবারও তীব্র হচ্ছে। ইরান এবার সরাসরি ঘোষণা করেছে, ইসরায়েলের অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই বক্তব্য ঘিরে তুমুল আলোড়ন তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, কারণ এবার বিষয়টি এসেছে শুধু মুখে নয়, বইয়ের পাতায়ও। ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা নামের বই। ইরানের ধর্মীয় নগর কওমে সম্প্রতি উন্মোচিত হয়েছে একটি বই, ইসরায়েল অ্যানিহিলেশন প্ল্যান বা ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা। বইটি লিখেছেন আলী রেজা পানাহিয়ান, যিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ও ধর্মীয় নেতা।
পানাহিয়ান বলেছেন, এই বইটি খামেনি এবং আয়াতুল্লাহ খোমেনির মতাদর্শের একটি স্পষ্ট ব্যাখ্যা। ইরান ইন্টারন্যাশনাল সূত্রে জানা যায়, দেশটির সরকারই বইটির প্রকাশন অনুমোদন দিয়েছে এবং এটিকে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে দেখা হচ্ছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান ইসরায়েল বিরোধী অবস্থানকে তার রাষ্ট্রীয় নীতির অংশ করেছে। দেশটি ইসরায়েলকে পশ্চিমা সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে দেখে। তাই ইসরায়েল ধ্বংস ইরানের কাছে শুধু রাজনৈতিক স্লোগান নয়, বরং এক আদর্শিক লক্ষ্য। বইটির শেষ অধ্যায়ে বলা হয়েছে, সাম্প্রতিক 12 দিনের যুদ্ধ হল জায়নিস্ট শাসন ব্যবস্থাকে পতনের পথে ঠেলে দেওয়ার ইরানের বৃহৎ কৌশলের অংশ। লেখক দাবি করেন, এই লড়াই কেবল যুদ্ধ নয়, বরং এক চলমান ঐতিহাসিক পরিকল্পনার অংশ। হামাসকে প্রশংসা, পশ্চিমকে সতর্কবার্তা। বইয়ের পেছনের সারাংশে হামাসের 2023 সালের 7 অক্টোবরের ইসরায়েল আক্রমণকে বিশ্বের জন্য জাগরণী ঘণ্টা বলে উল্লেখ করা হয়েছে। ইরান প্রকাশ্যে হামাসের কর্মকাণ্ডের প্রশংসা করছে, যা তেহরানের আঞ্চলিক প্রভাব বাড়ানোর ইঙ্গিত দেয়। এই প্রকাশনার সময়ে ইসরায়েল ইরান সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়েছে। জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালায়, অভিযোগ করে তেহরান সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্রে পরিণত করছে। যুদ্ধ ও পাল্টা আঘাত। এর জবাবে ইরান মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যখন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় টমাহক ও বাংকার বাস্টার বোমা ব্যবহার করে। এই ঘটনাকে অনেকেই 12 দিনের যুদ্ধ নামে ডাকছেন, যা মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য নতুনভাবে নির্ধারণ করেছে। যুদ্ধের মাঝে কূটনীতি। যুদ্ধ থামেনি, তবুও ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, ইরান যদি প্রস্তুত থাকে আমরাও প্রস্তুত। এক বক্তৃতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি হবে ইরানের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ প্রস্তাব আশা করছেন। তবে ওয়াশিংটনে এখনো দ্বন্দ্ব আছে, তারা কি সত্যিই ইরানকে চাপ দিতে চায়, নাকি আলোচনার টেবিলে আনতে? ইরানের শক্তি ও বার্তা। বিশ্লেষকদের মতে ইরান এখন শুধু সামরিক শক্তি নয়, একটি মতদর্শিক বলয় তৈরি করেছে, যা সিরিয়া, লেবানন ও গাজা পর্যন্ত বিস্তৃত। এই নেটওয়ার্কই ইরানের সবচেয়ে বড় শক্তি। তেহরান বার্তা দিচ্ছে, তারা ভয় পায় না, বরং তারা প্রস্তুত এক নতুন মধ্যপ্রাচ্যের বাস্তবতা গড়তে। ইরানের এই প্রকাশ্য ঘোষণা একদিকে যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে, অন্যদিকে কূটনীতির পথও খুলে রাখছে। প্রশ্ন হচ্ছে, এই ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা আসলেই কি কৌশলগত বার্তা, নাকি আসন্ন সংঘাতের পূর্বাভাস? ইরানের ওপর ইসরায়েলের হামলার জেরে সৃষ্ট চরম উত্তেজনার পর এবার নতুন করে যুদ্ধের পায়তারা চালাচ্ছে পশ্চিমারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছেন অনেকে। সেরকমই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে পশ্চিমারা। তবে বসে নেই ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ভালো করেই জানেন, ইরানের ওপর আঘাত আসতেই থাকবে। তাই শত্রুদের মোকাবিলা করতে সব নিয়ে প্রস্তুত ইসলামী বিপ্লবের দেশটি। ইরানের কাছে বড় আঘাত খাওয়ার পরও শিক্ষা হয়নি, আবারও যুদ্ধের হুঙ্কার, আর পশ্চিমা দেশগুলো ইরানকে কণ্ঠরোধ করতে তৎপর। এখন এক প্রশ্ন ঘুরছে, নতুন ইরান ইসরায়েল লড়াই কি শুধু সময়ের ব্যাপার? ইরান সম্প্রতি বহু প্রতিকূলতায় পড়ে, তবু মন বদলায়নি। দেশটির শাসকরা বলে থাকেন, আঘাত আসতেই থাকবে, কিন্তু তাদের প্রতিরোধও থাকবে বেশি। মার্কিন, ইসরায়েল ও কিছু ইউরোপীয় দেশের চাপ, নিষেধাজ্ঞা ও সামরিক উপস্থিতি বাড়িয়ে দেওয়ার নকশা ইরানের উপর ক্রমাগত চালানো হচ্ছে। এতে করে তেহরান কেবল কূটনীতিতে নয়, আঞ্চলিক শক্তি গঠনেও জোর দিচ্ছে। তাদের প্রতিক্রিয়া সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনে বিশেষভাবে লক্ষণীয় হয়েছে। প্রক্সি গোষ্ঠী ও কৌশলগত সাফল্য বাড়ানোর চেষ্টা চলছে। তবু ইরান এখন শুধু প্রতিরোধী করছে না, তারা ভেতর থেকে নিজেকে বদলে নিচ্ছে। জুনে 12 দিনের সংঘর্ষের পরে শুরু করা শুদ্ধি অভিযান, গোপন অভিযান এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের ফলে দেখা গেছে তেহরান বিদেশি প্রভাব থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। ধরা ছোঁয়ার তালিকায় এমন ব্যক্তিরাও রয়েছেন যারা বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রাখতেন। এগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিও সংকটে পড়ছে। প্রশাসনিক পরিবর্তন এসেছে। গত 3 আগস্ট প্রজাতন্ত্রের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের নামে নতুন একটি কৌশলগত সংস্থা গঠন করা হয়েছে। এর নেতৃত্বে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচারপতি সহ পার্লামেন্ট স্পিকার, সামরিক কমান্ডার এবং কিছু মূল মন্ত্রী এতে যুক্ত থাকবেন। ম্যান্ডেট হল জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম সমন্বয় করা। এই পরিবর্তন ইরানের কৌশলগত মানচিত্রে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় কোর শক্তিশালী হয়েছে।
আন্তর্জাতিক মঞ্চে তেহরান মোটেই নিস্তব্ধ নয়। ইরানের নতুন নিরাপত্তা সচিব মস্কো সফরে গিয়েছেন। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো হচ্ছে। তেল, বাণিজ্য ও সামরিক সম্পর্ক জোরদার করা হচ্ছে, যাতে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ সামাল দেওয়া যায়। অর্থনৈতিক ও কৌশলগত এই চলই ইরানকে আরও স্থিতিস্থাপক করে তুলেছে। ইরানের সামরিক প্রস্তুতিও নতুন যুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, 12 দিনের সংঘাতের সময় ইরান তার সবচেয়ে উন্নত অস্ত্র ব্যবহার করা থেকে বিরত ছিল। এর মধ্যে রয়েছে কাশেম বাশির মিসাইল। তিনি সতর্ক করে বলেন, যদি আবার আক্রমণ করা হয় তবে তার প্রতিক্রিয়া হবে অপ্রত্যাশিত এবং জোরালো। ইরান ক্ষতিগ্রস্ত হলেও সহজে নত হবে না। তারা নিজেকে শক্ত করেই রেখেছে। পশ্চিমাদের পরিকল্পনা রয়ে গেলে সংঘাত সময়ের বিষয়, কিন্তু কূটনীতি, গোপন যুদ্ধ ও ভূ রাজনীতি মিলে কোনো অনিশ্চিত মোড়ও আনতে পারে। মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায় এখন অধিক নাটকীয় এবং বিপজ্জনক। আরব সাগরের নীল জলে কি ছায়াযুদ্ধ শেষ? ইরান চীন জোটের সামনে প্রকাশ্যে পিছু হচ্ছে যুক্তরাষ্ট্র। 2025 সাল। আরব সাগরের গভীর নীল জলরাশি ভেদ করে ভেসে চলেছে এক দানবাকৃতি তেলবাহী জাহাজ ইয়াং ওয়াংফাই। জাহাজটির মাথায় উঠছে ইরানের দৃপ্ত পতাকা, কিন্তু এবারের দৃশ্যপট ভিন্ন। 3 দশক পর এই জাহাজে সক্রিয় হয়েছে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম, AIS। এই সামান্য প্রযুক্তি নির্ভর পরিবর্তনটি শুধুমাত্র একটি সামুদ্রিক ঘোষণা নয়, এটি বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও আধিপত্যের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এক সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ, যা 30 বছরের ছায়াযুদ্ধ এর অবসান ঘটালো। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার ফাঁদ এড়াতে ইরান এক শ্যাডো ফ্লিট বা নাম পরিচয়হীন জাহাজ বহর ব্যবহার করত। এই জাহাজগুলো গভীর সমুদ্রে জ্বালানি স্থানান্তর করত এবং গোয়েন্দা স্যাটেলাইটের নজর এড়াতে ইচ্ছাকৃতভাবে AIS বন্ধ রাখত। কিন্তু 2025 সালে আয়াতুল্লাহ খামেনির একটি একক নির্দেশে সেই কৌশল পাল্টে যায়। আর গোপন নয়, বিশ্ব জানুক আমরা কোথায় যাচ্ছি। এই সাহসী পদক্ষেপের নেপথ্যে রয়েছে একটি বিরাট কৌশলগত টুইস্ট। ইরান এখন একা নয়, তার পাশে প্রকাশ্যে এসে দাঁড়িয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি চীন। বেজিং শুধু আশ্বাস দেয়নি, বরং এক সামরিক ছাতা তৈরি করেছে। চীনা বিশ্লেষকদের কথায় ইরানের তেলবাহী জাহাজে আঘাত হানার অর্থ হবে সরাসরি চীনের জ্বালানি নিরাপত্তায় আঘাত, যা সহ্য করা হবে না। ভারত মহাসাগর ও আরব সাগরের উপকূলে চীন ইতোমধ্যে ডেস্ট্রয়ার, যুদ্ধ জাহাজ ও সাবমেরিন মোতায়েন করে দিয়েছে। ইরানের জাহাজগুলো এখন শুধু তাদের নিজেদের পতাকা বহন করছে না, তারা চলছে চীনের সামরিক রক্ষা কবচের নিচে। ইরানের শক্তি ও যুক্তরাষ্ট্রের দ্বিধা। এই মুহূর্তে ইরান বছরে প্রায় $43 বিলিয়ন জ্বালানি তেল রপ্তানি করে, যার প্রায় 90% গন্তব্য চীন। কিন্তু এই লেনদেন শুধু অর্থের নয়, এটি একটি কৌশলগত বিনিময়ের চুক্তি। তেলের বিনিময়ে ইরান পাচ্ছে চীনের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, অত্যাধুনিক রাডার সিস্টেম এবং সাইবার নজরদারির সরঞ্জাম। সিনোপ্যাকের মতো চীনা সংস্থা ইরানের শোধনাগারে বিনিয়োগ করে এর অর্থনীতিকে আরও মজবুত করেছে। ওয়াশিংটন ঘোষণা করেছিল যে চীনগামী ইরানি তেলবাহী জাহাজ তারা প্রতিহত করবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী ইরানের AIS চালু করা মানে যুক্তরাষ্ট্রকে এখন প্রকাশ্য সংঘাতে বাধ্য করা। ওয়াশিংটনের এক কর্মকর্তার আক্ষেপ, আমরা জানি তারা কোথায় আছে, কিন্তু ছোঁয়ার সাহস পাচ্ছি না। প্রথম কয়েক সপ্তাহেই দেখা যাচ্ছে ইরানের জাহাজগুলো কোনো বাধা ছাড়াই দক্ষিণ চীন সাগর পর্যন্ত পৌঁছে গেছে। বিশ্ববাজারে নিষেধাজ্ঞার আইনি ফাঁদ থাকলেও চীন ইরান জোটের সামনে সামরিক সংঘাতে জড়ানোর ঝুঁকি নিতে ভয় পাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী। এই নতুন ব্লু করিডর কেবল ইরান ও চীনের জন্য নয়, এটি গোটা দক্ষিণ এশিয়ার শক্তি সমীকরণ পাল্টে দিচ্ছে। সবচেয়ে বড় স্নায়ুযুদ্ধের কেন্দ্র এখন হরমুজ প্রণালী, বিশ্ব জ্বালানি প্রবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনী। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ইরানের তেলবাহী জাহাজগুলোর পাশে টহল দিচ্ছে 2টি চীনা যুদ্ধজাহাজ, আর দূরের বাহরাইন উপকূলে সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর।